চ্যাপ্টার ৩৫১ প্রশ্নোত্তর খেলা। পুরো আধ ঘণ্টা টানা নীরবতার পর ক্লাইন তার চোখ খুলল এবং আস্তে আস্তে উঠে দাঁড়াল। সে তার লাঠিটা নিল, মাথায় হ্যাটটা চড়াল এবং ক্যাথেড্রাল থেকে বেরিয়ে পড়ল। অন্ধকারের মধ্যে একটা ভাড়া করা ঘোড়ার গাড়ি নিয়ে সে মিন্স্ক স্ট্রিটে ফিরে আসল। এই মুহূর্তে চারপাশের সতর্কতা এবং নজরদারি কিছুটা শিথিল হয়ে এসেছিল। গ্যাস ল্যাম্পের আলোর নিচে তৈরি হওয়া ছায়াগুলোর মধ্যেই সব যেন লুকিয়েছিল। মধ্যরাতের কিছু সময় পরে ক্লাইন তার চাবি বের করে নিজের ঘরের দরজা খুলল। সে খালি গেস্ট রুমগুলোতে ঢুকে বুক অব সিক্রেটস খুঁজতে শুরু করল। নিচতলার একটা ঘরের ওয়ার্ড্রবের ভেতর মোটা ছাগলের চামড়া দিয়ে বাঁধানো সেই পুরনো বইটা খুঁজে পেতে তার খুব একটা কষ্ট হল না। বইটির হার্ড কভার ছিল গাঢ় কালো রঙের। তার ওপরে হার্মিজ ভাষায় টকটকে লাল রঙে দুটো লাইন লেখা ছিল, বুক অব সিক্রেটস, ক্লারম্যান। ক্লাইন একটা দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু এখনই বইটা পড়ার জন্য সে কোনো তাড়াহুড়ো করল না। এর বদলে সে দ্রুত ওই ঘরের ভেতর একটি আধ্যাত্মিক দেয়াল তৈরি করল। একটি আচারের মাধ্যমে সে নিজেকেই আহ্বান জানাল এবং নিজেই তার উত্তর দিল। এরপর সে আজিকের তামার বাঁশি, মাস্টার কি, অল ব্ল্যাক আই, বিয়ান্ডার বুলেট, জৈবিক বিষের বোতল, নেকড়ে মানবের বিয়ান্ডার বৈশিষ্ট্য, বুক অব সিক্রেটস এবং ধূসর কুয়াশার ওপরে থাকা সব পাত্র সেখানে পাঠিয়ে দিল। সে ঠিক করল বাইরের এই শোরগোল কিছুটা কমলে তারপর ঠিক করবে কোন জিনিসটা বাইরে রাখবে আর কোনটা সাথে রাখবে। এই সব শেষ করার পর সে নেকড়ে মানবের বিয়ান্ডার বৈশিষ্ট্য বা জৈবিক বিষের বোতলটি নিয়ে পড়াশোনা করার জন্য সময় নষ্ট করল না। সে শুধু হাত মুখ ধুয়ে বিছানায় শুয়ে পড়ল। এর পেছনে দুটো কারণ ছিল। প্রথমত, বইটা পড়া অনেক বেশি সময়সাপেক্ষ ব্যাপার। অশান্ত এই রাতে বাস্তব জগতে নিজের শরীরের জন্য বিপদ ডেকে আনা খুব সহজ। দ্বিতীয়ত, ক্লাইন তার বর্তমান দুর্বলতা সম্পর্কে জানত। তার আধ্যাত্মিক শক্তি বা স্পিরিচুয়ালিটি যেভাবে বাড়ছিল তা তার ক্রমবর্ধমান বিয়ন্ডার ক্ষমতা এবং রহস্যময় বস্তুগুলোর ব্যবহারের জন্য যথেষ্ট ছিল না। এত ভয়ঙ্কর একটা লড়াইয়ের পর তার আধ্যাত্মিক শক্তি একদম ফুরিয়ে গিয়েছিল। তার মাথা খুব যন্ত্রণা করছিল এবং তার ভীষণ ঘুম পাচ্ছিল। হ্যাঁ, আমার আধ্যাত্মিক শক্তির ওপর সবচেয়ে বেশি চাপ ফেলে পেপার ফিগারিন সাবস্টিটিউট। এরপরই আছে সানব্রোচ দিয়ে সান হোলি ওয়াটার তৈরি করা, যদিও আজ রাতে সেটা ব্যবহার করা হয়নি। তালিকায় এর পরেই আছে হোলি ওয়াটার তৈরি এবং ফ্লেমিং জাম্প। ক্লাইন একটা হাই তুলল। সে তার ভীষণ ক্লান্তি এবং উত্তেজনার ভাব কাটানোর জন্য কজিটেশন ব্যবহার করল যাতে সে শান্তিতে ঘুমাতে পারে। 10 সেকেন্ডের কম সময়ের মধ্যেই সে স্বপ্নের দেশে তলিয়ে গেল। তার চোখের সামনে একের পর এক অসংলগ্ন দৃশ্য ভেসে আসতে লাগল। পরিত্যক্ত গুদামঘরের সেই খোলা জায়গায় মেশিনারি হাইভ মাইন্ডের লোকজন আসছিল আর যাচ্ছিল। এই ঘটনার তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিটি প্রথমে একজন টিম ক্যাপ্টেন থাকলেও এখন সেখানে ডিকন পদমর্যাদার একজন বিশেষজ্ঞ চলে এসেছেন। ইকানসার বার্নার্ডের বাদামি চুলগুলো আগের মতোই অগোছালো হয়ে খাড়া হয়েছিল, যা একটা হ্যাট দিয়েও ঢেকে রাখা সম্ভব হচ্ছিল না। এই কারণে মেশিনারি হাইভ মাইন্ডের অনেক সদস্য গোপনে ঠাট্টা করে বলত যে ডিকন হয়তো তার চুলে স্টাইল করার জন্য কোনো বোমা ব্যবহার করেছেন। এই মুহূর্তে ইকানসার তার ধারালো চোয়াল এবং তীক্ষ্ণ চেহারা নিয়ে প্রাচীন নকশা করা একটি রূপালী আয়না ধরেছিলেন। আয়নার দুই পাশে চোখের মতো দুটো অলঙ্কার ছিল। কালো রঙের রত্ন দিয়ে তৈরি সেই চোখগুলো দেখতে খুব শান্ত এবং মোহনীয় লাগছিল। ইকানসার চারপাশটা একবার দেখে নিয়ে বললেন, যদিও নর্দমান ইঁদুরগুলো ভবিষ্যৎবাণী এবং আত্মাদের সাথে কথা বলার শক্তিতে বাধা দিতে ওস্তাদ এবং তারা এই জায়গাটা খুব ভালোভাবেই পরিষ্কার করেছে, তবুও এটা একটা রহস্যময় বিয়ন্ডার জগৎ এবং এখানে 100% সফল হওয়ার কোনো নিশ্চয়তা নেই। কথাটা বলতে বলতে সে তার হাতের রূপালী আয়নার দিকে তাকালো এবং ডান হাত দিয়ে এর ওপর 3 বার স্পর্শ করল। 2 সেকেন্ড থেমে ইকানসার একটা লম্বা শ্বাস নিল এবং গম্ভীর গলায় বলল, সম্মানিত আর্ডোস, আমার প্রশ্ন হল, এখানে একটু আগে যে ঘটনা ঘটেছে তাতে কারা কারা অংশ নিয়েছিল? চারপাশের অন্ধকার হুট করে ঘন হয়ে আসল এবং রূপালী আয়নার উপরিভাগে পানির ঢেউয়ের মতো আলো খেলা করতে লাগল। খুব দ্রুত রূপালী আয়নার ভেতর একটা দৃশ্য ফুটে উঠল। জ্বলন্ত আগুনের শিখার মাঝে বাতাসে একটা অবয়ব ভাসছিল। সে একটি কালো রঙের ডাবল ব্রেস্টেড ফ্রক কোট এবং একটি হাফ টপ হ্যাট পরেছিল। তার শরীরটা ছিল বিকৃত এবং চেহারা অস্পষ্ট। তার ওপর তার মুখে রং মাখানো ছিল। তার পায়ের নিচে আগুনের শিখা জ্বলে উঠছিল এবং তাকে যেন গিলে খাচ্ছিল। পানির মতো আলোটা একবার জ্বলে উঠতেই দৃশ্যটা বদলে গেল। গাঢ় লাল রঙের আলখাল্লা পরা একজন মাঝবয়সী মানুষকে দেখা গেল। তার হাত থেকে উজ্জ্বল আগুনের শিখা বের হচ্ছিল, কিন্তু তার মাথাটা অন্ধকারের মধ্যে ঢাকা পড়েছিল। তাদের চোখের সামনে একের পর এক দৃশ্য ফুটে উঠতে লাগল। তারা কালো রাজকীয় পোশাক পরা এক নারীকে দেখতে পেল, যার সোনালি চুলগুলো ছিল অগোছালো, তবে তার চেহারা ছিল পুরোপুরি স্বচ্ছ, যেন তার কোনো অস্তিত্বই নেই। এই নারীর পাশে দুজন লোক ছিল যাদের সারা শরীরে কালো পশম ছিল। তাদের শুধুমাত্র পিঠ দেখা যাচ্ছিল, কারণ কিছু অদ্ভুত হাত তাদের টেনে নিয়ে যাচ্ছিল।
অবশেষে দৃশ্যগুলো থেমে গেল এবং আকাশের দিকে উঠে যাওয়া ভয়ঙ্কর আগুনের শিখার ওপর স্থির হল। আতশবাজির মতো সেই আগুনগুলো চারপাশটাকে ভীষণ উজ্জ্বল করে তুলেছিল। স্বপ্নের মতো সেই দৃশ্যে কালো ডাবল ব্রেস্টেড ফ্রক কোট পরা সেই লোকটিকে আবার দেখা গেল। সে মোচড় দিয়ে সোজা হয়ে দাঁড়াল এবং সামনের দিকে মুখ করে তার হ্যাটটা বুকের ওপর রাখল। তারপর সে হালকা একটু মাথা নিচু করে কুর্নিশ করল। নানা রকম বাধার কারণে তার চেহারা শুধুমাত্র অস্পষ্টই ছিল না, বরং সেখানে তেলের মতো একটা উজ্জ্বল ভাবও ছিল। ইকানসার যখন তার দলের সদস্যদের মতামত নিতে যাবে, ঠিক তখনই আয়নার ওপর প্রাচীন ফেসাক ভাষায় কয়েক লাইন লেখা ফুটে উঠল। পারস্পরিক বিনিময়ের নিয়ম অনুযায়ী এখন প্রশ্ন করার পালা আমার। যদি তুমি ভুল উত্তর দাও বা মিথ্যা বলো, তবে তোমাকে শাস্তি দেওয়া হবে। শাস্তি শব্দটি ছিল রক্তের মতো লাল, যেন সেখান থেকে টপটপ করে তরল রক্ত ঝরছে। ইকানসারের মুখের ভাব প্রথমে একটু কুঁচকে গেলেও পরে তা অস্বাভাবিক গম্ভীর হয়ে গেল। এরপরেই আয়নার ওপর পানির মতো আলো জ্বলে উঠল এবং নতুন একটা লাইন দেখা গেল। তোমার যৌন অভিরুচি কি? ইকানসার একদম থতমত খেয়ে গেল। সে অনুভব করল তার চারপাশে থাকা দলের সব সদস্যের নজর এখন তার ওপর। সকাল 6টা বাজে। আকাশ মাত্র ফর্সা হতে শুরু করেছে। গির্জার ঘণ্টার শব্দে ঘুমন্ত ক্লাইন জেগে উঠল। তার স্বাভাবিক অভ্যাস অনুযায়ী সে হয়তো পাশ ফিরে আবার ঘুমাত যতক্ষণ না 8টা বাজে। কিন্তু এবার সে সাথে সাথে বিছানায় উঠে বসল এবং চারপাশটা দেখল। হ্যাঁ, অন্তত গ্যাসের মিটার চেক করার বাহানায় আমার ঘরে কেউ হানা দেয়নি। সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। হাতমুখ ধোয়ার কথা না ভেবেই সে বিছানা থেকে নেমে পড়ল। এরপর ঘড়ির কাঁটার উল্টো দিকে 4 পা হেঁটে সে ধূসর কুয়াশার ওপরে চলে গেল। সে গতরাতের লুট করা জিনিসগুলো নিয়ে পড়াশোনা করতে চাইছিল। ড্যাফুলের আসনে বসে ক্লাইন সবচেয়ে সহজ কাজটা দিয়ে শুরু করল। সে গাঢ় সবুজ রঙের বিষদান্তটি হাতে নিল এবং কয়েক সেকেন্ড ধরে সেটা পর্যবেক্ষণ করল। এরপর সে একটি কলম এবং কাগজ তৈরি করে ভবিষ্যৎবাণী করার জন্য একটি বাক্য লিখল। এর প্রভাবগুলো কি? এর মানে এই নয় যে ভবিষ্যৎবাণী পরীক্ষার বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। তবে শ্যারন এবং ম্যারিকের কাছ থেকে প্রিজনার, লুনাটিক এবং ওয়্যারওলফ সম্পর্কে অনেক কিছু জানার কারণে তার বিশ্বাস ছিল যে এটি দিয়ে কিছু তথ্য পাওয়া সম্ভব। বাক্যটি মনে মনে বলার পর সে দ্রুত স্বপ্নের দেশে ঢুকে পড়ল এবং একের পর এক দৃশ্য দেখতে লাগল। নেকড়ে মানব টায়ারের পেটে একটা ভয়ঙ্কর ক্ষত দেখা গেল এবং তার নাড়িভুঁড়ি বের হয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছিল। কিন্তু সে শুধু পানি দিয়ে সেটা ধুয়ে ফেলল এবং নাড়িভুঁড়িগুলো আবার পেটের ভেতরে ঢুকিয়ে নিল। সে ক্ষতের 2 পাশ চেপে ধরল এবং দেখা গেল ক্ষতটা আশ্চর্যজনকভাবে সেরে যাচ্ছে। টকটকে লাল পূর্ণিমার চাঁদের নিচে সে আকাশের দিকে মুখ করে জোরে একটা গর্জন করল। তার শরীর থেকে ইঞ্চি ইঞ্চি করে কালো পশম গজাতে শুরু করল এবং তার মুখের বিষদাঁতগুলো স্পষ্ট হয়ে উঠল। সে তার নখ দিয়ে একটা স্টিলের পাতের ওপর আঁচড় কাটল এবং পাতটা ভেঙে গেল, যা মোটেও পাতলা ছিল না। সে বন্য প্রান্তরের ওপর দিয়ে পাগলের মতো দৌড়াতে লাগল। পেছন থেকে তাড়া করে আসা ধূসর নেকড়েগুলোর সাথে তার ব্যবধান ক্রমে বাড়তে থাকল, কারণ সে অনেক দূরে চলে যাচ্ছিল। সে কিছু অনুচর তৈরি করল যাদের চোখগুলো ছিল ঘোলাটে কিন্তু শীতল। সে তাদের নির্দেশ দিল নিজের জীবন বাজি রেখে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়তে। সে লোক মারার জন্য বোমাসহ নানা রকম অস্ত্র ব্যবহার করল। রাগের মাথায় নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে সে আরও বেশি শক্তিশালী হয়ে উঠল। চোখ মেলে ক্লাইন মোটামুটি বুঝতে পারল একজন ওয়্যারওলফ বা নেকড়ে মানবের বৈশিষ্ট্যগুলো কেমন হয়। পাশাপাশি এই বিয়ন্ডার বৈশিষ্ট্যের আড়ালে থাকা বিপদগুলোও সে বুঝতে পারল। নেকড়ে মানব টায়ার পূর্ণিমার আলোর নিচে ছিল, যা তাকে তার লালসা পূরণে উস্কানি দিয়েছিল। তার মৃত্যুর পর সে একটি শক্তিশালী আধ্যাত্মিক ছাপ রেখে গিয়েছে। তাই যেসব বিয়ন্ডাররা এই বৈশিষ্ট্যটি ব্যবহার করে পরবর্তী সিকোয়েন্সে যাওয়ার জন্য ওষুধ তৈরি করবে, তাদের শুরুতেই এই প্রভাবের বিরুদ্ধে লড়াই করতে হবে। তা না হলে তারা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার লক্ষণ দেখাতে পারে। তবে এর নেতিবাচক প্রভাবগুলো এখনও একটি সিল্ড আর্টিফ্যাক্ট হওয়ার পর্যায়ে পৌঁছায়নি। নেকড়ে মানবের ফেলে যাওয়া এই বিয়ন্ডার বৈশিষ্ট্যটি এখনও একটি ওষুধের মূল উপাদান হিসেবে ব্যবহার করা যেতে পারে। সেটা ভালোই হল। দুঃখের বিষয় হল জম্বিজেশনের বিয়ন্ডার বৈশিষ্ট্যটি ওই অদ্ভুত দরজাটা গিলে ফেলেছে। জানি না সেটা কোথায় যায় আর সেটা ফিরে পাওয়ার কোনো উপায় আছে কি না। ক্লাইন গাঢ় সবুজ রঙের বিষদাঁতটি নামিয়ে রাখল। নিজের এই ক্ষতির কথা ভেবে তার মনে দুঃখ এবং আফসোস কাজ করছিল। এরপর সে বাদামি রঙের স্বচ্ছ জৈবিক বিষের বোতলটি হাতে নিল। সে একই পদ্ধতি অনুসরণ করে স্বপ্নের মাধ্যমে ভবিষ্যৎবাণী করার চেষ্টা করল, কিন্তু এবার সে বিস্তারিত তথ্য পাওয়ার ব্যাপারে খুব একটা আত্মবিশ্বাসী ছিল না। তাই সে ভবিষ্যৎবাণীর বাক্যটি বদলে লিখল এর ইতিবাচক এবং নেতিবাচক প্রভাবগুলো। স্বপ্নের জগতে সেই ধূসর কুয়াশার মাঝে ক্লাইন আবার কিছু করুণ দৃশ্য দেখতে পেল। কেউ একজন মাটিতে লুটিয়ে পড়ে নিজের শরীরের চামড়া, মাংস, এমনকি হাড় পর্যন্ত আঁচড়ে ছিঁড়ে ফেলছে। আরেকজন তার মাথা ধরে বসে আছে। তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে এবং তার শরীরের তেজ কমে আসছে। একজন অনবরত বমি করে যাচ্ছিল। শেষের দিকে সেই লোকটির খিঁচুনি শুরু হল
এবং সে মারা গেল। একজন মানুষ হাসতে হাসতে ফেটে পড়ছিল। সে এত জোরে হাসছিল যে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কিছু মানুষ লড়াই করা থামিয়ে একে অপরের দিকে তাকাচ্ছিল। তারপর তারা একে অপরকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগল। দৃশ্যটা যখন শেষ হল তখন দেখা গেল সেই স্বচ্ছ বাদামি বোতলটি একটি জলের কাপে রাখা হয়েছে। ভেতরে স্বচ্ছ তরলটি ধীরে ধীরে অ্যাম্বার রঙে বদলে গেল এবং একজন সেটা খেয়ে নিল। জৈবিক বিষের বোতলটি যে ধরেছিল সে প্রথমে দুর্বল হয়ে পড়ল এবং তারপর তার কাশি শুরু হল। সে তার কপালে হাত দিয়ে দেখল তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে এবং তার অবস্থা ক্রমে খারাপ হচ্ছে। স্বপ্নটা খুব দ্রুত শেষ হয়ে গেল। ক্লাইন লম্বা টেবিলের কিনারায় তার আঙুল দিয়ে টোকা দিতে লাগল। সে খুব কষ্ট করে এই সংকেতগুলোর মানে বোঝার চেষ্টা করছিল। স্টিভের কথা অনুযায়ী আগের সংকেতগুলোর মানে হল জৈবিক বিষের বোতলের ঢাকনা খুলে ফেললে সেটা থেকে বিষ ছড়াতে থাকে। শত্রুরা কোন বিষে আক্রান্ত হবে তা পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর করে এবং স্বয়ং ব্যবহারকারীরও এর উপর কোনো নিয়ন্ত্রণ নেই। ভেতরের বিষটা সত্যিই খুব ভয়ঙ্কর। এই বিষ কতদূর পর্যন্ত কাজ করে তা এই ভবিষ্যৎবাণী থেকে বোঝা যাচ্ছে না। এটাকে পানিতে ভিজিয়ে রেখে সেই অ্যাম্বার রঙের তরলটি আগেভাগে খেয়ে নিলে হয়তো বিষক্রিয়া থেকে বাঁচা যাবে, কিন্তু কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে? এমনকি যদি জৈবিক বিষের বোতলের মালিক ঢাকনা নাও খোলে তবুও ধীরে ধীরে তাদের শরীর খারাপ হতে থাকবে এবং তারা নানা রোগে আক্রান্ত হবে। উফের সঠিক সময়সীমা কত? ক্লাইন তার কপালে হাত বুলিয়ে ভাবল যখন সে ফ্রি থাকবে তখন ধূসর কুয়াশার ওপরে কিছু পরীক্ষা করে দেখবে। তবে সে জানে না যে এখানে এই জৈবিক বিষের বোতলটি কাজ করবে কি না। যেমন তার বর্তমান স্পিরিট বডি অবস্থায় বিষে আক্রান্ত হওয়ার কোনো ভয়ই তার নেই। এটা আপাতত এখানেই থাকুক। ভবিষ্যতে আমি এটা নিয়ে আরও বিস্তারিত পড়াশোনা করব। ক্লাইন এখন তার নজর বুক অফ সিক্রেটসের দিকে ফেরাল, যা ছাগলের চামড়া দিয়ে বাঁধানো ছিল। সে খুব সাধারণভাবে এর প্রথম পাতাটা উল্টাল। এটা ছিল বইয়ের নাম লেখা একটি পাতা, যাতে কিছু সাধারণ নকশা ছিল কিন্তু কোনো লেখা ছিল না। আরেকটা পাতা উল্টাতেই ক্লাইন অবশেষে বুক অফ সিক্রেটসের শুরুর লাইনটা দেখতে পেল। আমরা চাঁদের উপাসনা করি, এভারনাইট গডেসের নয়।